আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 20। চলুন আজকের পর্ব শুরু করি। আরন, এরিক, আসমান, ভিক্টর এবং তাকুয়া এই 5 জন দক্ষ এজেন্ট নিয়ে তৈরি হয় সোয়াট টিম। এদের মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন নারী। এই টিমের নেতৃত্বে রয়েছে এরিক। জন্মসূত্রে কোরিয়ান হলেও এরিকের বেড়ে ওঠা, পড়াশোনা এবং জীবনের সব অভিজ্ঞতা আমেরিকাতেই। বর্তমানে এরিক একজন দক্ষ আমেরিকান নাগরিক। এরিকের কোরিয়ান নাম কিম জি হা। কোরিয়ান বংশোদ্ভূত হওয়ায় এরিকের গায়ের রং দুধের মতো ফর্সা এবং অসাধারণ উচ্চতাও খুবই আকর্ষণীয়। এরিকের চৌকুশ ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণ তাকে টিমের এক অনন্য সম্পদে পরিণত করেছে। এরিক দক্ষতার সঙ্গে এই টিমকে পরিচালনা করবে এই মিশনে। আর ওর অন্যতম সহযোগী হবে প্রেম ডিরেকশন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এরিককে সহায়তা করবে। তবে প্রথম সাক্ষাতে প্রেম ও এরিকের মাঝে একটি অদ্ভুত দূরত্ব লক্ষ্য করা যায়। এতে ধারণা করা যায় তাদের মধ্যে রয়েছে ব্যক্তিত্বের ভিন্নতা, যেটা তাদের সম্পর্কটি এত সহজ করে তুলবে না। বাংলাদেশ সোয়াট টিম কার্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছে আরন, আসমান এবং তাকুয়া। টিমের বাকি 2 সদস্য এরিক এবং ভিক্টর অন্য কাজে ব্যস্ত থাকলেও তাদের পরিকল্পনা স্পষ্ট। এই টিমে এরিক বাদে সবাই আমেরিকান, তবে প্রতিটি সদস্যের দক্ষতা আর বৈশিষ্ট্য টিমটি অনন্য। ভিক্টর টিমের মধ্যে আইটি এক্সপার্ট। তার দক্ষ হাতের ছোঁয়ায় যে কোনো প্রযুক্তিগত সমস্যার সমাধান নিমিষেই হয়ে যায়। আসমান, যার শরীর একটু ভারী হলেও ছুরি চালনায় অতুলনীয়। আসমানের প্রতিটি আঘাত নিশ্চিত এবং নির্ভুল। আরন, যার নিশানা কখনো মিস হয় না। বন্দুক আরনের হাতে এক জাদুকরী অস্ত্র। এরিক এই টিমের চালকা শক্তি। এরিকের সূক্ষ্ম বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা টিমকে সবসময় সঠিক পথে পরিচালনা করে। তবে তাকুয়া এই টিমের সবচেয়ে চমকপ্রদ একজন সদস্য। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার সোনালী দীপ্তিতে আলোকিত এই নারী যেন ভুবনমোহিনী এক রূপকথার চরিত্র। তাকুয়ার সৌন্দর্য এতটাই মায়াবী যে কেউ সহজেই ওকে বিপজ্জনক মনে করবে না, ভাবতেই পারে না সে এত ডেঞ্জারাস কাজে যুক্ত। তবে তাকুয়া শুধু রূপে নয়, গুণেও অনন্য। হিপনোটাইজমে তাকুয়া দক্ষতা এমন যে ও মুহূর্তে শত্রুকে বশ করতে পারে। টিমের অন্যরা মজা করে বলে তাকুয়ার সৌন্দর্যই তার সবচেয়ে বড় অস্ত্র। তাকুয়ার গায়ের রং সোনার মতো উজ্জ্বল, চুলে এবং ব্যক্তিত্বে এমন দীপ্তি যে তাকুয়াকে দেখে মনে হয় পৃথিবীর কোনো অপূর্ণতা তার মাঝে নেই। এবার এই 5 জনের সম্মিলিত প্রচেষ্টায় শুরু হবে এক গুপ্ত রহস্য উন্মোচনের অভিযান, যেখানে দক্ষতা, বুদ্ধি আর সাহসের চূড়ান্ত পরীক্ষা হবে। তাকুয়া তার ডেস্কে বসে মনোযোগ দিয়ে কাজ করছে, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে ডেস্কের সামনে, যেখানে তাকবীর বসে আছে অনেকক্ষণ ধরে চুপচাপ মাথা নিচু করে। তাকবীর এ পর্যন্ত একবারও তাকুয়ার দিকে ফিরেও তাকায়নি। ব্যাপারটা একটু অবাক হলো, মুখে কিছু বলল না তাকুয়া। নিজের কাজে মনোযোগ রাখার চেষ্টা করছে, কিন্তু মনে মনে চলছে এক অদৃশ্য খেলা। তাকবীরও নড়ছে না, তাকুয়াও নিজের অবস্থান বদলাচ্ছে না, যেন দুজনেই একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। নীরবতার এই প্রতিযোগিতায় কে জিতবে তা বলা মুশকিল। এই যে মিস্টার, আপনার উকিল কখন আসবে? ধৈর্য পরীক্ষায় জিতল তাকবীর। তাকুয়া আর চুপ থাকতে পারল না। তাকুয়ার কথা শুনে পাশের ডেস্ক থেকে ভ্রুকুচকে আসমান তাকালো তাকুয়ার দিকে। তাকবীর তপ্তশ্বাস ফেলল, জবাব দিল, তবে তখনও দৃষ্টি উপরে নিল না। ট্রাফিকে ফেসে গিয়েছে। তাকুয়া এবার পূর্ণ দৃষ্টিতে দেখতে থাকলো তাকবীরকে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে লাগলো তাকবীরের প্রতিটি ভঙ্গি, অবয়ব শ্যামবর্ণ, যা তাদের কালচারে বরাবরই নস্যি বলে বিবেচিত। তবে আজ তাকবীরের উপস্থিতিতে তাকুয়ার সেই ধারণা ধাক্কা দিল। তাকবীরের গায়ের রঙে নেই কোনো কৃত্রিম দীপ্তি, তবু এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে।
তাকবীরের মুখে স্থিরতা, নত দৃষ্টি আর নির্লিপ্ত ভঙ্গিমা তাকুয়াকে অস্বস্তিতে ফেলছে। তাকুয়া রিয়েলাইজ করলো সৌন্দর্যের সংজ্ঞা শুধু বাইরের চকচকে খোলসে সীমাবদ্ধ নয়। তাকবীরের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা তার সংস্কারের সমস্ত শিকড়কে প্রশ্নবিদ্ধ করে। এমন সম্মানীয় পেশায় থেকেও 2 নম্বরই করতে লজ্জা লাগে না? তাকুয়ার তিক্ত স্বরে তাকবীর এতক্ষণে গিয়ে মাথা তুলল, তাকালো প্রথমবারের মতো তাকুয়ার দিকে, যে আগে থেকে চেয়ারে পিঠ হেলিয়ে ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে চেয়েছিল। ভুবনমোহিনী নারীর সৌন্দর্যে মুগ্ধতায় ডুবে যাওয়ার পরিবর্তে শক্ত হলো তাকবীরের চিবুক। রুষ্টকণ্ঠে বলল, কি প্রমাণ আছে আমি কালো ব্যবসার সাথে জড়িত? সামান্য এডিট করা কয়েকটা ভিডিওর উপর ভিত্তি করে আপনারা কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন না। তাকুয়া অবাক হওয়ার ভান ধরে বলল, ও তাই? তাহলে কি 1600 মিলিয়ন ডলার আপনার বাপদাদার সম্পত্তি বিক্রি করে জমিয়েছেন? বিজনেস বুঝেন? বিজনেস 6টি দেশে আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। আশা করি এতটাও নির্বুধ নন যে এই বিজনেস সম্পর্কে ভেঙে ভেঙে বোঝাতে হবে। সোজা হয়ে বসলো তাকুয়া। তাকবীরের শ্যামবর্ণের চেয়ে সরু গলায় বলল, পুলিশ প্রমাণে বিশ্বাসী। ফিসেল হাসলো তাকবীর, অতঃপর ঘাড় ফাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বিজনেসের সকল ডকুমেন্ট আমার পিএ নিয়ে আসছে। তারপর আপনাদের প্রমাণটাও আশা করি বাক্য ছাড়া দিয়ে দিবেন। ললাটে ভাঁজ পড়ল তাকুয়ার। কিসের প্রমাণ? আমার 2 নম্বরই ব্যবসার সকল প্রমাণ। থমকে গেল তাকুয়া, তবু অবয়বে তাকে বিচলিত হতে দেখা গেল না। সত্যি তাদের কাছে কোনো ভ্যালিড প্রমাণ নেই, শুধুমাত্র আজকের ভিডিও ক্লিপগুলোর উপর ভিত্তি করে তাকবীরকে ডাকা হয়েছে। হঠাৎ করেই চৈত্র মাসের হাওয়ার ঝরে পড়া পাতার মতো উড়ে এসে কিছু প্রিন্টেড ছবি গিয়ে পড়ল তাকুয়ার মুখে। চারপাশে বিস্ময়ের এক চাপা গুঞ্জন বয়ে গেল। তাকুয়া মাথা ঝেড়ে গর্জে উঠে দাঁড়ালো, যেন মাটির গভীর থেকে উঠে আসা কোনো আগ্নেয়গিরি। তাকুয়ার অগ্নিদৃষ্টি সরাসরি গিয়ে পড়ল লারার মুখে। তাকুয়ার অগ্নিদৃষ্টির বিপরীতে লারার ঠোঁটে এক চেনা ফাঁকা হাসি। হু দ্য হেল আর ইউ বিচ? এই আস্তে, আওয়াজ নামিয়ে। লারা তর্জনী তুলে ধীরভাবে নিচে নামতে নামতে শাসিয়ে বলল। তাকুয়াও কম যায় না, দাঁতে দাঁত চেপে ডেস্ক থেকে বেরিয়ে সরাসরি লারার সামনে গিয়ে দাঁড়ালো, দুটি তীক্ষ্ণ দৃষ্টি একে অপরের উপর নিক্ষেপ করা। গার্ল অফ গ্যাংস্টার জেমস, রাইট? বেশি লাফিও না শোনা, বাপের পাপের শাস্তি তোমাকে দিয়ে শুরু করব। খানিকটা অবাক হলো লারা, তবে দমল না। তেরে কিছু বলতে যাবে তখনই শোনা যায় কারোর ভারী কণ্ঠস্বর। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? দরজার সামনে দাঁড়িয়ে আছে এরিক, চিবুকে গাম্ভীর্যের ছাপ। পাশে আছে ভিক্টর। এরিককে দেখা মাত্রই তাকুয়া দূরে সরে গেল। এতক্ষণ ধরে নীরব দর্শক তাকবীরও এরিকের কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরল। তাকবীরের দৃষ্টি এরিকের চোখে পড়তেই এরিক তীক্ষ্ণভাবে তাকালো তাকবীরের দিকে। তাকবীর কিছুতেই বুঝে উঠতে পারল না প্রথম সাক্ষাতেই এরিকের এই দৃষ্টির মানে কি। এরিক এসে লারার সামনে দাঁড়ালো। লারা দম নিয়ে সোজাসুজি হয়ে দাঁড়ালো এরিকের। কি হচ্ছে এখানে? লারা ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, ওটাই যেটা আপনারা করছেন। হোয়াট? এরিকের ভ্রু কুঁচকে উঠল। লারা অপ্রত্যাশিতভাবে তর্জনী তুলে ভিক্টরের দিকে ইশারা করে বলল, হি ফাকড মি। মুহূর্তেই সোয়াট কার্যালয়ে বিস্ফোরণ হলো। সকলের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ভিক্টর তো যেন আকাশ থেকে টপকে পড়েছে, একটুর জন্য মাটিতে পড়েনি। এরিক ভিক্টরের দিকে তাকালে ভিক্টর চুপসানো মুখে ঘন মাথা নাড়ালো দুপাশে। এরিক শান্ত চোখে লারার দিকে তাকালো। কি প্রমাণ আছে আপনার কাছে? এরিক প্রশ্ন করলো দৃঢ় স্বরে। প্রমাণ ওইগুলো। ডেস্কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলোর দিকে ইঙ্গিত করলো লারা। ওর চেহারায় শয়তানি ছাপ স্পষ্ট। এরিক এবং অন্যরা আবারও ছবিগুলোর দিকে তাকালো। সেখানে দেখা যাচ্ছে ভিক্টর আর লারা একে অপরকে কিস করছে। ভিক্টরের মুখে
ভিক্টরের মুখ ফ্যাকাশে হয়ে চোখ যেন আবার কোটর থেকে বেরিয়ে আসবে। এরিকের স্বর আবার বেশ শক্ত হলো, বলল, এগুলো যে এডিট করা তা দেখেই বুঝে যাচ্ছে ভিক্টর এতক্ষণ আমার সাথে ছিল। লারা সাথে সাথে কঠিন গলায় প্রতিরোধ করলো, এগুলো যদি এডিট হতে পারে তাহলে ওই ভিডিও ক্লিপগুলো এডিট হতে পারে না কেন? প্রশাসন কি নিজের মর্জি মতো সত্য তৈরি করে? এরিক চোখ শুরু করলো, ভারী কণ্ঠে বলতে লাগলো, ভদ্রভাবে কথা বলুন, ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন। তার আগে আপনি ভুলে যাবেন না আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন মেয়ে, আর আমাদের দেশে মেয়েদের যথাযথ সম্মান দেওয়া হয়। এটা আপনার আমেরিকা না বস? ভেসে এলো আরেকটি নতুন কণ্ঠস্বর। প্রেম গায়ে চাপানো লেদারের জ্যাকেট খুলতে খুলতে ভিতরে প্রবেশ করেছে। প্রেমকে দেখে লারা এবং এরিক দুজনের মেজাজ চটে গেল। প্রেম কারোর বিরক্তির চাহনি পাত্তা না দিয়ে লারার পাশে গিয়ে দাঁড়ালো। লারা কঠোর চোখে প্রেমের দিকে তাকাতে প্রেম হেসে চোখ টিপল। পরপর লারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লারা জান্স। চোখ রাঙালো লারা প্রেমকে। এরিকের কণ্ঠ স্থির অথচ দৃঢ়, আপনি আমাদের কথার মধ্যে একদম ঢুকবেন না অফিসার প্রেম, আমি আমার ডিউটি পালন করছি। প্রেম নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমিও আমার ডিউটি পালন করছি। এরিকের তীক্ষ্ণ দৃষ্টি ক্রমেই তপ্ত হয়ে উঠল, গলায় কটাক্ষের জাজ। মানে কোনটা আপনার ডিউটি মনে হচ্ছে? প্রেম নির্ভীকভাবে উত্তর দিল, একজন নারীর সম্মান রক্ষা করা। এরিক রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অফিসার প্রেম, এখানে কাউকে অসম্মান করা হচ্ছে না। প্রেম শান্ত তবু দৃঢ়ভাবে বলল, তাহলে এত কাছে কেন দাঁড়িয়ে আছেন? দূরে সরুন। এই বলে হালকা ধাক্কায় এরিকের পিছনে সরিয়ে দিল। চারপাশ স্তব্ধ হয়ে উঠল। প্রত্যক্ষদর্শীদের মুখে বিস্ময়ের ছায়া। এরিকের চোখে অগ্নি জ্বলে উঠল। তেরি কিছু বলতে যাচ্ছিল, তার আগেই তার চার সহকর্মী তার ঢাল হয়ে তেড়ে যায় প্রেমের দিকে। প্রেম তবুও নির্বাক, অধর কোণে বাঁকা হাসি। বিস্ফোরণ হওয়ার আগ মুহূর্তে দৃশ্যপটে প্রবেশ করলো তাকবীর। তাকবীরের কঠিন গলায় বলল, আপনারা নিজেদের মধ্যে কি শুরু করেছেন? থামুন, এই যে আমার উকিল এসে গেছে। তাকবীরের কথায় মুহূর্তে উত্তেজনার পারদ নেমে এলো। রেয়ান তাকবীরের উকিল নিয়ে তাকবীরের পাশে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের নীরবতায় দ্বন্দ্বের জট খুলে গেল। তাকবীরের দৃঢ় উপস্থিতি এবং সময়োচিত সিদ্ধান্ত উত্তপ্ত পরিস্থিতির সমাপ্তি ঘটালো। তবুও প্রেম আর এরিকের শক্ত দৃষ্টি এক বিন্দু নরম হলো না। উকিল ইতিমধ্যে তাকবীরের ব্যবসার সমস্ত ডকুমেন্ট বের করে তাকুয়ার হাতে তুলে দিয়েছে। তাকুয়া এগিয়ে গিয়ে বাকি 3 সদস্যের কাছে নথিগুলো জমা দিল। 3 জন একত্রে নথিগুলো দ্রুত হাতে নিয়ে খটগট করে পাতা উল্টাতে শুরু করে। দৃষ্টি তাদের তীক্ষ্ণ। এরিক তখনও প্রেমের দিকে তাকিয়েছিল। কপালে ক্রমে ঘামের ফোঁটা জমতে শুরু করেছে। প্রেম এরিকের উপর বিদ্রুপের হাসি ছুঁড়ে তাকালো লারার দিকে, যে আগে থেকে নাক মুখ কুচকে মুখ বিকৃত করে চেয়ে চেয়ে দেখছিল তাদের কাণ্ড। প্রেম আবারও লারার দিকে তাকিয়ে ঠোঁট গোল করে ফ্লাইং কিস ছুঁড়ে দিল নিঃশব্দে। এরিকের টিমমেটরা ডকুমেন্টগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে মলিন মুখে তাকায় এরিকের দিকে। এরিক আগে থেকে ওদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। দৃষ্টি মিলতে তাকুয়া দুপাশে মাথা নাড়ল। এরিকের হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল মুহূর্তে। অন্যদিকে তাকবীরের ঠোঁটের কোণে তুষ্ট হাসি টেনে বলল, বলেছিলাম বিশ্বাস করেননি, আবার হলো তো। একজন মিনিস্টারকে অহেতুক হ্যারাসমেন্ট করার অপরাধে আপনারা কি শাস্তি পেতে পারেন কোনো ধারণা আছে? সোয়াট টিমের সদস্যরা কোনো প্রতিক্রিয়া করল না। খুব তাদের চোখে স্পষ্ট থাকলেও সকলে নতদৃষ্টিতে নীরব দাঁড়িয়ে রইল। এরিক দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তাকবীরের মুখোমুখি। উচ্চতায় এরিক তাকবীরের চেয়ে অধিক। তাকবীর মাথা উঁচু করে স্থির দৃষ্টিতে তাকালো। এরিক স্মিত হাসলো, তীক্ষ্ণ স্বরে বলল, তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন মিস্টার তাকবীর দেওয়ান। আমরা ভাঙ্গি, পথ হারাই, তবে গন্তব্য ভুলি না। তাকবীর নির্বাক হাসি দিয়ে জবাব দিল, আপনাদের গন্তব্য যদি ন্যায়ের পথ হয় তবে আমিও অপেক্ষা করব, কিন্তু যদি অন্যায় হয়
তবে মনে রাখবেন, আমি শুধু দাঁড়িয়ে থাকবো না, আমি প্রতিরোধ করব। অ্যারিক ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করলো। তার পেছনে থাকা সোয়াট টিমের সদস্যরা মাথা নিচু করে রেখেছে, তাদের প্রত্যেকের চোখে অপমানের তীব্র ছায়া। তাকবীর দেওয়ান, আপনার এই আত্মবিশ্বাস একদিন ভেঙে যাবে, আর তখন আপনাকে আর কোনো নথি বা আইন রক্ষা করতে পারবে না। তাকবীর ফিচেল হেসে ধীরস্বরে বলল, আত্মবিশ্বাস সঠিক হলে তাকে ভাঙা যায় না, তবে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন। তাকবীরের পাশে দাঁড়িয়ে থাকা প্রেম হালকা হাসি দিয়ে বিটলামি স্বরে বলল, আপনার ধৈর্য এবং সাহস দুটোই প্রশংসনীয় মিনিস্টার। তাকবীর মৃদু হেসে প্রেমের দিকে চেয়ে উত্তর দিল, যে পথ সত্যের সেখানে ধৈর্যই প্রধান অস্ত্র, আর সাহস সেটা আমার রক্তে। আর কথা বাড়ালো না তাকবীর, হনহনিয়ে বেরিয়ে গেল। সাথে গেল রেয়ান আর উকিল সাহেব, গেল লারাও প্রেমকে চোখ রাঙিয়ে। ওরা বেরিয়ে যেতেই অ্যারিক ক্রোধে ফোন ছুঁড়ে মারল মেঝেতে। এই মিস্টার, দাঁড়ান। তাকবীর বিরক্ত মুখে থেমে দাঁড়ালো। গাড়ির ডোর ধপধপ শব্দ করে লাগিয়ে পিছন ঘুরে ছাজালো সরে বলল, কি সমস্যা? লারা ততক্ষণে ছুটে এসে তাকবীরের সামনে দাঁড়িয়েছে, হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, আমি আপনাকে সাহায্য করলাম আর আপনি আমাকে বলছেন কি সমস্যা? পুরো কাওয়াট একটা। এই মেয়ে একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো। তাকবীর দেওয়ানে কারো সাহায্যের প্রয়োজন হয় না, আমার ঢাল আমি নিজেই। এ বলে তাকবীর আবার গাড়িতে উঠতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো লারার সুরসুরে কণ্ঠ, অন্যের বউ নিয়ে টানাটানি একজন মিনিস্টারের চরিত্রে যায় না। তাকবীর থমকে গেল, পা যেন জমে গেল মুহূর্তের জন্য। ধীরে ধীরে পিছন ফিরল, চোখে এক অদ্ভুত অগ্নি ঝলসে উঠল। স্থির স্বরে বলল, যার জন্য পুরো ব্যক্তিত্ব পাল্টানোর কথা ভাবতে পারি, তাকে পাওয়ার চেষ্টা করার লাজ লজ্জার কি আছে? লারা বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে ডিল করা যাক। কিসের ডিল? রিচার্ড আমার, এলিজাবেথ আপনার। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। আমরা দুজনেই এক পথের পথিক। তাকবীর হেসে বলল, তাকবীর দেওয়ানের কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট আমার এলোকেশিকে নিজের করার জন্য। লারার মুখ অপমানে চুপসে গেল। তাহলে দেখা যাক মিস্টার মিনিস্টার, কে আগে তার লক্ষ্য পূরণ করতে পারে। তাকবীর একটু বিচলিত হলো না, গম্ভীর মুখে বলে উঠল, খেলা জমুক মিস লারা, তবে আমার জয় নির্ধারিত। তাকবীর লারাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়িতে উঠে বসে দরজা টেনে দিল। ড্রাইভিং সিটে বসা ছিল রেয়ান। রেয়ান গাড়ি স্টার্ট দিতে দিতে কিছুক্ষণ উসকুস করে বলল, বস, এত বড় সত্য জানার পরেও কিভাবে সামনে এগোনোর কথা ভাবছেন? এটা তো এক প্রকার আত্মঘাতী। তাকবীর ফোনটা হাত থেকে নামিয়ে এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে ধীরতা অথচ বিষাদ মাখা। ভালোবাসার কোনো বিশ্লেষণ হয় না রেয়ান। মানুষ প্রেমে পড়ে বারবার, কিন্তু মায়ায় পড়ে শুধু একবার। আর সেই মায়া যখন প্রকৃত হয়, তখন তা মানুষকে অমরত্ব দান করে, আবার ধ্বংসের দ্বারেও নিয়ে যায়। প্রকৃত প্রেমিক কখনো ক্লান্ত হয় না, পারলে প্রিয়তমাকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে জীবনের মাথায় তাজ বানিয়ে রাখে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত চেষ্টা করব। রেয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, বস, এটা আপনার জন্য ভয়ানক বিপজ্জনক। কোম্পানি থেকে একের পর এক হুমকি আসছে, আর ওই শালা গ্যাংস্টারও এখন আঠার মতো পিছনে লেগে আছে। এ মায়া আপনাকে ধ্বংস ছাড়া কিছুই দেবে না। তাকবীরের চোখে অদ্ভুত এক দীপ্তি জ্বলে উঠল, কণ্ঠে একান্ত অভিজ্ঞান। আমি জানি রেয়ান, আমি জানি যে বিস্ময় মায়ায় জড়িয়েছি, তার শেষ গন্তব্য ধ্বংস। মৃত্যু এখানে শুধু সময়ের অপেক্ষা। তবুও আমি অপারগ, এই মায়া আমাকে বন্দি করে রেখেছে। তাকবীর এক মুহূর্ত থেমে দূরের দিকে তাকিয়ে আবার বলল, চোখের সামনে বারবার ভেসে উঠে আমার নিজের পতনের দৃশ্য। ধ্বংসের প্রতিচ্ছবি আমাকে প্রতিদিন তাড়া করে। রেয়ান, তুমি কি কখনো নিজের ধ্বংস কল্পনা করেছো? আমি করেছি। জানি তা কতটা তীব্র, কতটা বেদনাদায়ক। তবুও এই মায়া থেকে বের হওয়ার শক্তি আমার নেই।
হয়তো এই মায়েই আমার জীবন, আর এই ধ্বংসই আমার চূড়ান্ত মুক্তি। রেয়ান আর কিছু বলল না। তাকবীর এক দৃষ্টিতে চেয়ে আছে বাইরে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। রিচার্ড কায়নাত, গ্যাংস্টার বস, যার পাথরের মতো কঠোর চেহারার আড়ালে লুকিয়ে আছে পাহাড় সমান কষ্ট। মাথার উপর একমাত্র বটগাছ। ফাদারকে হারিয়ে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে গেল, কিন্তু বাহির থেকে সে আগের মতোই অটল। তবে অভিব্যক্তির ভাব আজ অন্যরকম। প্রকাশ না করলেও বাইরে প্রকাশ পাচ্ছে ভিতরের ভাঙন। নিজের দুঃখকে ভুলে থাকার জন্য বিষাক্ত পদার্থের আশ্রয়ে বাঁচতে শিখেছে। সেই কখন থেকে ক্যাসিনোতে বসে রিচার্ড একের পর এক মদের বোতল খালি করে যাচ্ছে। সেই রয়্যাল ক্যাসিনো যার উৎস ধরে এক ধর্ষণার্থে চলে গিয়েছিল লাল চুলের সেই মায়াবীর খুঁজে। রিচার্ড আজ একাই। কষ্টের সময় গ্যাংস্টার বস নিজেকে একা রাখতেই পছন্দ করেন। হয় যদি কেউ তার ভাঙা রূপ দেখে ফেলে। ন্যাচারাল লুকাস ফাদারের শেষকৃত্যে যাওয়ার ইচ্ছা জানালেও তাদের যেতে দেয়নি রিচার্ড। রাত তখন মাঝরাত ছুঁই। রিচার্ড ক্যাসিনোতে ঢুকে চকচকে অন্ধকারে। সময় ছিল 11টার আশপাশ। সেই থেকে নিজের ভেতর হারিয়ে রয়েছে। টেবিলের উপর ফেলে রাখা বোতলগুলো একের পর এক খালি করে যাচ্ছে। মেঝেতে ছড়িয়ে আছে ড্রাগসের প্যাকেট আর ইনজেকশন। চারপাশ ভরে আছে ধোঁয়ার কুণ্ডলি আর তীব্র গন্ধে, যেখানে নিঃশ্বাস নেওয়াই দুষ্কর। কিন্তু রিচার্ড, তার মুখে প্রশান্তির ছায়া। অস্থির পরিবেশেও রিচার্ডকে ছুঁতে পারছে না, কারণ এই বিষাক্ত পৃথিবীটাই তার স্বস্তির আশ্রয়। রিচার্ড ভিআইপি লাউঞ্জের নীরবতায় ডুবেছিল। চারপাশ নিস্তব্ধতা। কাচের দরজার বাইরে স্নিগ্ধ আলোর ঝলকানিতে জ্বলছিল। কোনো পায়ের শব্দ নেই কোনো কোলাহল, শুধু নিস্তরঙ্গ শূন্যতা। হঠাৎ নির্জনতার বুকে চিরে ভেসে এলো এক মোলায়েম মেয়েলি স্বর। গানের সুর বাতাসে ঢেউ তুলে ধীরে। শব্দটা আসছে কাছ থেকে। Give me boy, I'm your lady. I got here, what you want, feel so crazy. I'm your girl, I'm your mama. Come on boy, don't be shy, don't want drama. পায়ে 4 ইঞ্চি হিল ঝুলিয়ে হেলে দোলে ভেতরে প্রবেশ করলো লারা। শরীরের স্পর্শকাতর জায়গাগুলো ঢাকা পাতলা কাপড়ে। যতটুকু লুকানো ততটুকুই খোলামেলা। রিচার্ড লারাকে দেখেও যেন দেখলো না, এমনকি মুখাবয়ব কোনো ক্রোধের ছাপও দেখা গেল না। উল্টো নতুন আরেকটা বোতলের মুখ খুলে নির্লিপ্তভাবে মদ খেতে থাকলো। লারা আগের বারের ঘটনা মনে রেখে এবার আর রিচার্ডের তেমন কাছে ঘেঁষল না। পাশের কাউচে গিয়ে বসলো, তবে অঙ্গভঙ্গি ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরও যখন রিচার্ড লারার দিকে একবারের জন্য ফিরল না, তখন আর চুপ থাকতে পারল না লারা। কামন রিচ, আমি জানি এখন তোমার কারোর সঙ্গের প্রয়োজন। লুক, আই এম হেয়ার। এই দেখো, জামাটা বিশেষভাবে তোমার জন্য কিনেছি। রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল, অল্প বিরক্তি এবং বিষাদ মেশানো। 2 আঙ্গুলের মাঝে রাখা সিগারেটের আগুন ধরালো রিচার্ড। অতঃপর জ্বলন্ত সিগারেটের টান দিয়ে কাট কণ্ঠে বলল, আমার ব্যক্তিত্ব নারী ছাড়া পৃথিবীর সমস্ত নারীও যদি আমার সামনে নগ্ন হয়ে শুয়ে থাকে, তবুও আমার অনুভূতিকে এক বিন্দু কম্পন আনতে পারবে না। আমার মেশিন এত নড়বড়ে না, আমার নিয়ন্ত্রণ ইস্পাতের মতো অটুট। সুযোগ পেলে বুঝি কোনো পুরুষ কখনো ছেড়ে দেয়? আমি সেই চিকন পেন্সিল না যেটা সব শার্পনারের ভিতর ঢুকে যাব। আমার পেন্সিলে নিজস্বতা আছে, যেটা যে কোনো শার্পনার নিতে পারবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লারা বেবি।
অপমানে থমথমে হয়ে গেল লারার মুখ। খুবই চেঁচিয়ে বলল, ওই মেয়ের থেকে কি কম সুন্দর আমি? কোন দিক দিয়ে কম আমি? কখনো চোখ তুলে তাকিয়ে দেখেছো? রিচার্ড ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবলো, পরপর বনিতাহীন নির্লিপ্তে স্বরে বলল, সৌন্দর্য তো শুধুমাত্র নজর কাড়ে, আর ব্যক্তিত্ব হৃদয় ছুঁয়ে যায়। লারা তার ছেলের হাসি দিয়ে উচ্চস্বরে বলল, কাম অন রিচার্ড, এসে প্রেমের বলে এখন পুরনো হয়ে গেছে। আই ডোন্ট ইভেন রিমেম্বার তোমাদের প্রথম দেখা কবে হয়েছিল। আর তোমার তো আরো আগে ভুলে যাওয়ার কথা। 23 অক্টোবর 2024 বৃষ্টি ঝরেছিল সেই সকালে। রিচার্ড শূন্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে অবলম্বে আওড়ালো। স্তব্ধ হয়ে গেল লারা। এক মুহূর্তের জন্য মুখে কোনো শব্দ এলো না। থেমে গভীর শ্বাস নিয়ে প্রায় চিৎকার করে উঠল লারা, হোয়াট দ্য হ্যাক, তুমি কি সত্যি ওই তারিখ মনে রেখেছ? এই মেয়ে, আমাকে তুমি বলার অধিকার তোকে কেউ দেয়নি, সাবধান। লারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল রিচার্ড। এত নেশা করার পরও শরীরে অটুট দৃঢ়তা একেবারের জন্য টলল না রিচার্ড। লারা হতাশায় মেঝেতে পড়ে খুপে চিৎকার করতে করতে নিজের চুল টেনে ধরল। হেই লারা, হোয়াট আর ইউ ডুইং? লারা মদ খেয়ে টাল হয়ে টলতে টলতে ঘাড় বাঁকিয়ে পিছনে ফিরল। ঝাপসা চোখে প্রেমের চেহারা অবলোকন করে আবার সামনে ফিরল। ছেলেটার মাথা বার কাউন্টারে আরো শক্ত করে চেপে ধরে বলল, ফাক প্রেম, ইউ আর উম্যান, ম্যানিপুলেট দ্যাম, দ্যাটস হোয়াট ইউ ডু। রিচার্ড চলে যাওয়ার পর থেকে লারা তুচ্ছ তাচ্ছিলের বেদনায় মদ গিলিয়ে যাচ্ছিল। হঠাৎ এক তরুণ তার পাশে এসে ফ্লার্ট করতে চাইলে লারা ছেলেটাকে ধরে কাউন্টারে মাথা চেপে ধরে। গ্যাংস্টারের মেয়ে বলে কথা, শরীর পাতলা হলেও শক্তি অসাধারণ। প্রেম এগিয়ে এসে লারার হাত থেকে ছেলেটাকে ছাড়িয়ে দিয়ে পিছনে লাথি মেরে পাঠিয়ে দিল। অতঃপর লারার পাশে টুলে গিয়ে বসলো, ফ্লার্ট করতে শুরু করলো। এটা তো ম্যানিপুলেশন না, পুরোপুরি অ্যাটাক ছিল। মাঝে মধ্যে আমাকেও তো এভাবে করতে পারো লারা জানস, একটুও মাইন্ড করবো না। লারা ঢুলু ঢুলু চোখে প্রেমের দিকে তাকিয়ে ম্লান স্বরে বলল, আবার ফ্লার্ট করছো? প্রেম চুল ঠিক করে ঠোঁট কামড়ে মুচকে এসে বলল, क्या करूं ओ लेडीज में हूँ आदत से मजबूर। लाराও হেসে গানের তালে তালে চিবিয়ে বলল, हम किसी को आसानी से मिलते ही नहीं है। প্রেমের তৎক্ষণাৎ জবাব, আমি না হয় একটু কষ্ট করেই পেলাম তোমাকে। কিরে ভাই, আজ আমার হাসি সুন্দর না বলে পিছে পড়ে গেলি? মুহূর্তের জন্য প্রেমের মুখ থেকে উজ্জ্বলতা মুছে গেল। প্রেমের নীরবতা দেখে লারা উচ্চস্বরে হেসে বলল, বাহ, এত তাড়াতাড়ি সব বুঝে গেলে? থেমে, আর কে বলেছে তোমার হাসি সুন্দর না? বাসায় কি আয়না নেই? প্রেমের কথা শুনে ঠোঁট কামড়ে হাসল লারা, কিন্তু সেই হাসি দ্রুত মিলিয়ে গেল। মুখে নেমে এলো আধার, কণ্ঠ ডুব গভীর খাদে। যাকে আমি ভালোবাসি তার কেন পছন্দ হলো না আমার হাসি? আমি তো তাকে সত্যি সত্যি ভালোবাসি। প্রেমের অভিব্যক্তি আবার গম্ভীর হলো। সোজা হয়ে লারার দিকে ঘুরে বসলো, নরম গলায় বলে, কারণ সে তোমার জন্য নয়, তাই। তোমার জন্য যার সৃষ্টি তার কাছে দুনিয়ার সব নারী তুচ্ছ হয়ে তুমি হবে একমাত্র। এই ধরো যেমন আমি। এই প্রথম কোনো মেয়ের হাসিতে আমার হৃদয়ে ঝড় উঠেছিল, হিংস্রতার বদলে স্নেহের জ্বর। মেরি জান বান যাও লারা জানস। লারা প্রেমের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠুলতে ঠুলতে সামনে এগিয়ে যায়। যেতে যেতে গলা ছেড়ে বলে গেল, কোয়েন্স ডোন্ট ফল ফর ডগস হু হ্যাজ আইস অন এভরি বিচেস। আস্তাগফিরুল্লাহ লারা জানস, আমি প্রেম আহসান, খানদানি বংশ আমার, কুত্তা বংশ না। আমার বংশের কেউ কুত্তাও পালে না। তবে এখন থেকে তোমার পিছু আমি কুত্তার মতোই ছুটব। লেট মি ড্রপ ইউ বেবি। হ্যাপি 3-year লাভ অ্যানিভার্সারি মাই বিলভ হাজব্যান্ড। হুপ মহিলা। অতিরিক্ত মদ পানে এমনিতে মাথা ধরে আছে রিচার্ডের। তার উপর একের পর এক ঝামেলা এসে জুড়ছে। সে কখন থেকে অনবরত একটা নাম্বারে কল আসছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এবার রিসিভ করলো রিচার্ড। আর শোনা গেল এমন এক আজব কথাবার্তা।
বিরক্তিতে তিরিক্ষি মেজাজে ফোনটা পাশের সিটে ছুঁড়ে ফেলতে রিচার্ড যাচ্ছিল। ঠিক তখনই ওপাশ থেকে ভেসে এলো এক মিহি স্বর। আপনি কি আমার স্বামী না? এক মুহূর্ত থেমে আবারও বলল, ও সরি, ভুল নাম্বারে কল দিয়েছি মনে হয়। কিছু মনে করবেন না। জানেন আজ খুব মন খারাপ। আচ্ছা, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? রিচার্ড ফোনটা কানে নিল, কাট গলায় জবাব দিল, না প্লিজ। আচ্ছা, সময় দিতে হবে না, শুধু বলুন তো স্বামী আগে নাকি বন্ধু? গম্ভীর গলায় উত্তর দিল রিচার্ড, চরিত্রহীন মেয়েদের কাছে বন্ধু আগে। কিছুক্ষণ নীরবতা, ওপাশ থেকে কোনো শব্দ এলো না। কয়েক সেকেন্ড পর মেয়েটি মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তাহলে বউ আগে নাকি জিত? রিচার্ড কান আর কাঁধের মাঝে ফোন চেপে ধরে স্টিয়ারিং ঘোরাতে বলল, আন্ডারস্ট্যান্ডিং আগে। মেয়েটি যেন লাইন পেয়ে গেল। এবার দ্রুত বলে উঠল, জানেন আমার স্বামী খুব ভীতু। এত বছরও বিয়ের কথা প্রকাশ করতে পারেনি। একটা বিবাহ বার্ষিকীতেও আমাকে শুভেচ্ছা জানায়নি। ডিভোর্স সেম। রিচার্ডের গা ছাড়া জবাবে যেন উপাসের অজ্ঞাত মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ল। বিস্ফোরিত কণ্ঠে গদগদ করে বলতে লাগলো, তবা, এসব কি বলছেন আপনি? আচ্ছা মশাই, আপনি খুব খারাপ। আমি আপনার কাছে সাহায্য চাইলাম আর আপনি আমায় ফালতু পরামর্শ দিচ্ছেন। স্বামীকে ডিভোর্স দিলে আমি থাকবো কিভাবে? মানছি লোকটা একটু পাষাণ। কথার মাঝে থামলো মেয়েটা, আবার থমথমে গলায় বলল, একটু না, অনেকটাই পাষাণ। বললামই তো, লিভ হিম। রিচার্ডের ভারিক্কে কণ্ঠস্বর কর্ণপাত হবার সাথে সাথে ওপাশ থেকে ঝড়ের বেগে কথা ছুটে আসলো, কিন্তু কিভাবে? আমি যে তাকে ছাড়া থাকতে পারি না। রিচার্ড নিশ্চুপ। ফোনের অপর পাশের মেয়েটা আবার বলতে লাগলো, আচ্ছা আপনি কি আমাকে একটু সঙ্গ দিবেন তাকে ভুলে যাওয়ার জন্য? আবারও নিশ্চুপ রিচার্ড। চটফটিয়ে উঠল অপর প্রান্ত, আচ্ছা বন্ধু হবেন প্লিজ। রিচার্ড কায়নাত কোনো মেয়ের বন্ধু বানায় না। ও, আপনার নাম বুঝি রিচার্ড? একদমই সুন্দর না। আমি আপনাকে ছোটোখাটো করে অন্য কিছু বলে ডাকবো। নিস্তব্ধ রাস্তায় বিষণ্ণ মনে রিচার্ড চাইলেও ফোনটা কেটে দিতে পারছে না। অচেনা মেয়েটার সাথে কথোপকথনটা অবচেতনে চালিয়ে যাচ্ছে। কণ্ঠে কোনো তেজ নেই, অভিব্যক্তি স্বাভাবিক। মেয়েটির প্রতিটি বাক্য এক ধরনের স্নিগ্ধতা মিশে আছে, যা রিচার্ডকে বিরক্তি ভুলিয়ে দিচ্ছে। রিচার্ড চুপচাপ শুনছে মেয়েটির বকবক। বাইরের নিস্তব্ধতা আর ফোনের ওপাশের মেয়েটির কণ্ঠ মিলেমিশে এক আশ্চর্য মায়ের জাল বুনছে চারপাশে। হ্যাঁ, ভাবা শেষ। টুকি, আপনাকে আমি আজ থেকে টুকি ডাকবো। হোয়াট দ্য হেল? শোনা গেল ওপাশ থেকে মেয়েটির খিলখিল হাসির রিনরিনে শব্দ। সেই রিনরিনে শব্দে নিস্তব্ধ রাতটাকে একটু প্রাণবন্ত করে তুলল। হাসতে হাসতে মেয়েটি বলল, রাখলেও আমি আপনাকে এটা বলে ডাকবো, আজ থেকে আপনি আমার টুকি বেস্টু। আপনি না ভাবলেও আমি ভাবছি। রিচার্ড বুঝতে পারে মেয়েটা একটা বাচাল। কিছু বলার আগে মেয়েটি হালকা শ্বাস নিয়ে আবার শুরু করলো, দেখুন আপনিও নিশ্চয়ই খুব একা, তা না হলে এত রাত পর্যন্ত সজাগ থাকতেন না। আর আমি একা। চলুন আমরা একে অপরকে সঙ্গ দেই। আজ থেকে আমি প্রতিদিন রাতে ঠিক এমন সময় কল দিব, ঠিক আছে? আই এম হ্যাপিলি ম্যারিড, ড্যাম ইট। রিচার্ডের ঝাঁঝালো স্বর মেয়েটির গায়েই লাগলো না, বরং গমগমে গলায় হেসে বলতে থাকলো, তো এতে কি হয়েছে? আমারও তো হাজব্যান্ড আছে, আর আমার হাজব্যান্ডের মতো আপনার ওয়াইফও নিশ্চয়ই আপনাকে সময় দেয় না, তাই তো এখন আমার সাথে কথা বলছেন। রিচার্ড কিছুক্ষণ চুপচাপ শুনল, তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, আমার ওয়াইফ খুবই ডেঞ্জারাস। মেয়েটি যেন রিচার্ডের কথা শুনে আরও উদ্দীপ্ত হলো। দাপুটে গলায় বলতে শুরু করলো, ইস, আমি কি কাউকে ভয় পাই নাকি? আপনি জানেন না মশাই, আমার হাত কত বড়। ফ্রেন্ডশিপের মধ্যে ঝামেলা করতে এলে কিডন্যাপ করে চাঁদে পাঠিয়ে দেব আপনার ওয়াইফকে। রিচার্ড হালকা হাসি হেসে বিদ্রুপ করে বলল, ব্ল্যাকমেল করা হচ্ছে নাকি?
মেয়েটি গলার জোর এনে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ করছি, চিনেন না এখনো আমাকে? আবার পরিবর্তন হলো রিচার্ডের কণ্ঠস্বর। আরও প্রিটি? থতমত খেয়ে গেল মেয়েটা। আবার কণ্ঠটা নরম শোনালো, ব্ল্যাকমেলারের সাথে সুন্দর অসুন্দরের কি সম্পর্ক? আচ্ছা, তুমি কি দেখতে সুন্দর? মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল। বিস্মিত স্বরে বলল, এই, আপনি কি ফ্লার্ট করছেন? আপনি না একজন ম্যারিড পারসন? রিচার্ড ঠুটে কামড় বসালো। অতঃপর গাড়ির স্পিড বাড়িয়ে বলল, আমার ওয়াইফ এখন ঘুমাচ্ছে, সঙ্গ দেওয়ার জন্য তো একজন লাগবেই, তাই না? মেয়েটির কণ্ঠ আবার শোনা গেল না। তবু মনে মনে রিচার্ডকে বিশ্রী একটা গালি দিয়ে চুপ করে রইল। রিচার্ড এবার আগ বাড়িয়ে প্রশ্ন করল, তোমার নাম কি? কেন? তোমার নামে কল্পনায় রং সাজাবো, আর নাম জানবো না? সেই সময়গুলোতে নামের প্রয়োজন হয় মেয়ে। ছি, আপনার চিন্তা ভাবনা এত বাজে। রিচার্ড মৃদু হেসে বলল, আমি তো এখন তোমাকে নিয়ে চিন্তা করছি, তাও খুব গভীরভাবে। ছি, অসভ্য। সঙ্গে সঙ্গে কল কাট হয়ে গেল। রিচার্ড ঠুট কামড়ে হেসে ফোন পাশের সিটে ছুঁড়ে মারল। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। রিচার্ড, তাকবীর, এলিজাবেথ আর লারা মুখোমুখি দাঁড়িয়ে। আজ একটি গুরুত্বপূর্ণ ডিল চূড়ান্ত হবে। ওদের সাথে উপস্থিত আছেন ভায়ান স্টিফেন এবং তার ম্যানেজার। শর্ত অনুযায়ী জেকে এম্পায়ার ও বীর টেক্সটাইল, এই দুই কোম্পানির মধ্যে যে কোনো একটিকে ডিলটি দেওয়া হতো। তবে লারার উপস্থিতি ছিল একেবারে অপ্রত্যাশিত। ছোটবেলা থেকে লারার বেড়ে ওঠে আমেরিকায়, তাই আগে কখনো রিচার্ডের সঙ্গে দেখা হয়নি। আমেরিকার পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর বাবা মায়ের স্নেহ ছাড়া বেড়ে ওঠা লারা বাবার চাহিদা অগ্রাহ্য করে নিজের মতো করে এক নতুন কোম্পানি গড়ে তোলে। নিজের স্বাধীনতায় বাঁচতে চেয়েছিল লারা এবং জেমসের বাধার বিপরীতে গিয়ে যা করেছে আর তাতে অল্প সময়ের মধ্যে বিশাল সাফল্য অর্জন করে। কথায় আছে, পিরিতি কাঁঠালের আঠা, একবার লাগলে আর সহজে ছাড়ে না। লারার ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রেমের অদম্য টান তাকে ইতালি থেকে এখানে টেনে এনেছে। নিজের গড়ে তোলা সাম্রাজ্য আর ব্যক্তিত্বের শক্তি ভুলে সে প্রেমের জোরে এই লড়াইয়ে উপস্থিত। তবে এই ভালোবাসার টান কি শুধু হৃদয়ের, নাকি এর সঙ্গে জড়িত আছে আরও গভীর কোনো উদ্দেশ্য? লারার চোখে যে ঝলক, তাতে বোঝা দায় আসলে সে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে এসেছে, নাকি এই ডিলকে হাতের মুঠোয় নেওয়ার পরিকল্পনায়। এদিকে এলিজাবেথের উপস্থিতি ছিল তাকবীরের কারণে। তাকবীর শুধু বাড়ি নয়, নিজের সকল বাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক এলিজাবেথের নামে করে দিয়েছে। সেই সুবাদে এই বড় ডিলের চূড়ান্ত পর্বে এলিজাবেথের উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ডিল শুধু ব্যবসার নয়, বরং ক্ষমতা আর নিয়ন্ত্রণের এক জটিল লড়াই। এলিজাবেথ একদম চুপসে দাঁড়িয়ে আছে তাকবীরের পেছনে, নিজের অস্তিত্ব আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে। লারা ও তাকবীর স্টিফেনের সাথে ডিলের খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে। মিটিং শুরু হওয়ার আর বেশি দেরি নেই। তবে রিচার্ড অন্য জগতে, রক্তগরম চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এই ব্যস্ততার মাঝেও তাকবীরের তীক্ষ্ণ নজর এড়ায় না এই অস্বস্তিকর মুহূর্তের। নিজের অবস্থান বদলে এলিজাবেথকে আরও আড়াল করে দাঁড়ালো তাকবীর। অন্যদিকে লারা কথার ফাঁকে ফাঁকে রিচার্ডের দিকে তেষ্টা নজরে তাকাচ্ছে। ঠোঁটের কোণে অজানা হাসি, যেন চোখে চোখ
যেন চোখে চোখে প্রেমের সমীকরণগুলো তার এক নিঃশ্বাসে পড়ে ফেলা সহজ। এখানে শুধু ডিল নয়, চলছে অগোছালো জটিল এক প্রেমের যুদ্ধ। 4টি হৃদয়ের বিপরীত হৃদয়ের প্রতি টান। কথার মাঝেই স্টিফেন লারার সাথে কথা বলতে বলতে কনফারেন্স রুম থেকে বাইরে গেল। এখন রুমে উপস্থিত আছে শুধু এলিজাবেথ, তাকবীর আর রিচার্ড। রিচার্ড এখনো পর্যন্ত এলিজাবেথের দিক থেকে দৃষ্টি বঙ্গ করেনি। আন্না এলিজাবেথ মাথা তুলেছে। তাকবীর এলিজাবেথকে কিছু বলতে যাবে, তখনই রিয়ান এলো। তাকবীরের কানে কিছু বলতেই চিন্তার ছাপ স্পষ্ট হয় তাকবীরের কৃষ্ণগহ্বরে। তাকবীর জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চোখ বোলালো পুরো রুমে। পরপর তাকালো রিচার্ডের দিকে, তাকালো এলিজাবেথের দিকে। আজ তারা ডিল ফিক্সড করার জন্য যেই 5 স্টার হোটেলে উঠেছে, সেই হোটেলের আপস্টেয়ারে পার্টি হচ্ছে। অনেক ধরনের মানুষের আনাগোনা। তাকবীর এমন পরিবেশে এলিজাবেথকে বাইরে নিতে চাইল না। এলোকেশি, একটু ওই কর্নারে গিয়ে দাঁড়াও, আমি আসছি 2 মিনিট। স্টে কনফিডেন্ট। এলিজাবেথ ভিতরে ভিতরে তটস্থ হলেও তা প্রকাশ্যে আনলো না। ফোর্স নিঃশ্বাস ছেড়ে উপর নিচ মাথা ঝাঁকালো। তাকবীর স্মিত হাসে। রিচার্ডের দিকে শক্ত চোখে চেয়ে বেরিয়ে গেল রিয়ানকে নিয়ে। আচ্ছা, এখানে কে পাত্তা দিল কার তীক্ষ্ণ চাহনি? তাকবীর চলে যেতেই এলিজাবেথও পা বাড়ায় কর্নারে যাওয়ার জন্য, কিন্তু যেতে আর পারল কই। হ্যাঁচকা টানে ধাক্কা খেয়ে নিচ গিয়ে আছড়ে পড়ল দেওয়ালে। অতর্কিত আক্রমণে বুকে পাঁজর তীব্র চাপ অনুভূত হয় এলিজাবেথের। চকিতে পিছন ফিরতে না ফিরতে আবারও শিকার হলো আরেকটি ধরাশায়ী আক্রমণের। রিচার্ড এসে সজোরে চেপে ধরল এলিজাবেথের চিবুক। 2 চোখ দিয়ে আগুন ঝরছে ওর। আকস্মাৎ রিচার্ড ছাড়িয়ে গেল অবাকের উচ্চ পর্যায়ে। সহসা দন্ত বসিয়ে দিল এলিজাবেথের কাঁধে। ব্যথায় ছটফটিয়ে উঠল এলিজাবেথ। চিৎকার করার সুযোগও দিল না রিচার্ড। ওর খসখসে শক্ত হাতে চেপে ধরল এলিজাবেথের মুখ। কাঁধ থেকে রক্ত বের করে তবেই মুখ তুলল রিচার্ড। মুখ থেকে সরিয়ে নিল হাত। ঝিরঝিরে রক্ত ভেসে উঠল কাঁধের কোমল মাংসের উপর। এলিজাবেথ কাঁধ চেপে ধরে নিচে বসে পড়ল। কান্না আটকে রাখার তুমুল চেষ্টা চালাচ্ছে। ফলস্বরূপ কাঁপছে ঠোঁট, নাকের পাটা। আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথায় টনটন করছে। রিচার্ডও হাঁটু ভেঙে বসলো। ওর উত্তপ্ত ঘনশ্বাসের শব্দ রুমের নিস্তব্ধতা ভেদ করছে। পিনপতন নীরবতার মাঝে একমাত্র শোনা যাচ্ছে এলিজাবেথের নাক টানার মৃদু শব্দ আর রিচার্ডের ক্রোধে ফুঁসতে থাকা শ্বাসের প্রতিধ্বনি। ক্রোধে মটমট করছে গ্যাংস্টার বসের চোয়াল। এ অযাচিত ক্ষুব্ধতার কারণ এলিজাবেথ এখনো বুঝে উঠতে পারল না। রিচার্ড তর্জনী ঠেকানো এলিজাবেথের চিবুক নিচে। তর্জনী ঠেকালো এলিজাবেথের চিবুকের নিচে। অতঃপর ধীরভাবে উপরে তুলল এলিজাবেথের নির্মল চেহারা। এলিজাবেথের ঠোঁট অনবরত কাঁপছে। আখি যুগল টইটম্বর করছে বর্ষার ধারায়। বাঁধ ভাঙতে পারে যে কোনো সময়। রিচার্ডের ক্রোধ এতটাই তীব্র যে কথা বলার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছে। অবাক করে দিয়ে গ্যাংস্টার বসের কথা বেজে বেজে আসছে। তুই সুন্দর, তবে সেই সৌন্দর্য শুধুই আমার জন্য। খোদার কসম, তোকে আজ জ্যান্ত মাটি চাপা দিয়ে দিতাম। শুধু আমার অধিকার হারানোর ভয়টাই আমায় আটকাচ্ছে। এলিজাবেথের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। বিপুল দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকালো। চোখে ঝলমলে কৌতূহলের ছায়া। কিসের অধিকার? কথা শেষ করার আগে কোনো সাবধান বাণী ছাড়াই রিচার্ড আবারও ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উন্মুক্ত অপর কাঁধে। এবার আর মুখ চেপে ধরল না, বরং এলিজাবেথ নিজেই নিজের মুখ চেপে ধরল 2 হাতে। চোখ বন্ধ করে চেষ্টা করছিল নিজেকে সংযুক্ত রাখতে। এতক্ষণে গিয়ে এলিজাবেথ বুঝতে পারল রিচার্ডের এত ক্রোধের কারণ। আজ এলিজাবেথ অফ শোল্ডার টপ পরেছিল। ঘন লাল রেশমি চুলগুলো তালুর উপর চুরু করে বাঁধা ছিল। ফলস্বরূপ কাঁধ ও পিঠের বড় একটা অংশ ছিল উন্মুক্ত। যদিও এলিজাবেথের কাঁধে ছিল ওভারকোট, তবু ইচ্ছাকৃতভাবে সেটা খুলে পাশে রেখে দিয়েছিল রিচার্ডকে একটু জ্বালানোর জন্য, এক প্রকার খুনসুটির মতো।
কিন্তু জ্বালাতে গিয়ে যে নিজেই জ্বলে যাবে সেটা কল্পনাতেও আনেননি এলিজাবেথ। এখন মনে হচ্ছে খেলাটা বোধহয় একটু বেশি দূরে চলে গেছে। আবারও রক্ত ছড়িয়ে ছাড়ল রিচার্ড। এলিজাবেথ বিষাদে ভরা চোখে তাকিয়ে আছে রিচার্ডের নীল মরিচিকার মায়াবী চোখে। শান্ত নদীর মতো মন্থর শিথিলতা তলিয়ে গেল রিচার্ডের ক্রোধ মুহূর্তেই। ওর সমুদ্রের গহীন রহস্য লুকানো দৃষ্টি চলে গেল এলিজাবেথের চেরির মতো টসটসে ঠুটে। নিষ্প্রভ দ্বিধাহীন দৃষ্টিতে চেয়ে রইল রিচার্ড, চোখে এক ধরনের নীরব আকাঙ্ক্ষা। ধীরে ধীরে এলিজাবেথের উষ্ঠপুটের দিকে এগিয়ে গেল রিচার্ড। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। রিচার্ড তুষ্ট এক মুচকি হাসি হাসল, তবে আজ আর জোর করল না। দোষ আমার না, দোষ তোমার রেড, কারণ তুমি একটু বেশি হট, যা বারবার আমাকে কন্ট্রোল হারাতে বাধা করে। মাই ফাকিং ডার্ক রেড। রিচার্ডের গলায় তপ্ত আক্রোশ আর গভীর আকর্ষণ মিশে আছে। এলিজাবেথের চোখে বিস্ময়ের ছাপ, বুকে ধুকধুক করছে এই বর্ণ স্বীকারোক্তির সামনে। রিচার্ড উঠে দাঁড়ালো অহেতুক কথা না বাড়িয়ে। পরপর এলিজাবেথকেও একটানে তুলে সোজা করলো। এলিজাবেথের শরীর তীর করে কাঁপছে, বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ অনুভব করলো ওর কাঁধ ঢেকে গেল শক্ত ভাঁজের কাপড়ে। এলিজাবেথ তাকালো নিজের কাঁধে, দেখতে পেল রিচার্ডের কোটটা সযত্নে ওর ক্ষত কাঁধ ঢেকে দিয়েছে। আপনি মানুষটা কেমন বুঝে ওঠা খুবই মুশকিল। অযথা বুঝতে গিয়ে নিজের ছোট্ট মস্তিষ্ককে কষ্ট দিও না। রিচার্ড গাছাড়া ভাবে মিটিং স্পেসে বসতে বসতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। এলিজাবেথ কোটটা শরীরের সাথে আরও ভালোভাবে মিশিয়ে নিল। অতঃপর রিচার্ডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সরু গলায় বলল, আমি যেমন খুশি তেমন জামা পরবো, আপনার এত সমস্যা কোথায়? পুরুষের মানুষের এই চারটাই একমাত্র প্রতিবাদী অস্ত্র, যেটা খারাপ কিছু দেখলেই রুখে দাঁড়ায়। রিচার্ড মিটিং রুমে সিগারেট ধরালো, পা তুলে দিল টেবিলে। থতমত খেয়ে গেল এলিজাবেথ রিচার্ডের কথায়। ছি, আপনার কথাবার্তা এত নোংরা। কোনো কথায় গুরুত্ব না দিয়ে উল্টাপাল্টা বলেন। আমি মজা করিনি, তোমার ধারণার থেকেও জঘন্য। ফোঁস করে শ্বাস ছাড়ল এলিজাবেথ। এই লোকটা যে এক নম্বরের রকচটা আর ঠুটকাটা, এটা তার আগেই জানা হয়ে গিয়েছিল। এলিজাবেথ তিক্ততার বাণী ছেড়ে তুষ্ট হাসল, পরপর চিবিয়ে চিবিয়ে বলল, এটা বলুন আপনি জেলাস। দ্যাটস ফাকিং বুলশিট। শূন্যে ধোঁয়া মেঘ ছড়িয়ে দিতে দিতে তুচ্ছ হেসে বলে রিচার্ড। রিচার্ডের কথাগুলো গায়ে এসে আগুনের ফুলকির মতো পড়ল এলিজাবেথের। তাতে দাঁত পিষল এলিজাবেথ। ওকে, তাহলে আমি এখনই এটা খুলে ফেলছি বলে এলিজাবেথ গা থেকে কোট খুলে ফেলতে লাগলো। ভেসে আসে রিচার্ডের শাসানো কণ্ঠ, একদম এসিড ঢেলে দিব, তুই একবার খুলে দেখ শুধু। চুপসে গিয়ে মলিন হয়ে উঠল এলিজাবেথের অবয়ব। আবারও কাঁধে সুন্দর করে রেখে দিল কোটটা। এই লোকের বিশ্বাস নেই, সত্যি সত্যি ঢেলে দিতে পারবে। কিছু বলতে যাচ্ছিল, তখনই রিচার্ড তার ফোন উঁচিয়ে সামনে ধরে অন্য হাতে এলিজাবেথকে থামিয়ে দিল। ব্যস্ত গলায় বলল, হুশ, আমার মাঝরাতের বান্ধবী ফোন দিচ্ছে, একদম চুপ। অযাচিত কারণেই এলিজাবেথের বক্ষপটে বারুদ জ্বলে উঠল। এলিজাবেথ তেরে কিছু বলতে যাবে, তার আগে মাঝপথে রিচার্ড এক হাতে টাইপ করতে করতে অপর হাত দিয়ে একটা চাবি ছুঁড়ে দিল। এলিজাবেথ চমকালেও ধরতে সক্ষম হয় চাবিটি। কিছু বলতে যাবে, তার আগে লারা, স্টিফেন ওরা ভিতরে চলে আসে। এলিজাবেথ গুটিয়ে নেয় নিজেকে, তাকবীর আসার জন্য অপেক্ষা করছে। অপরদিকে ভাঁজ সংকুচিত কপালে দাঁড়িয়ে আছে তাকবীর, পাশে চিন্তামগ্ন রেয়ান। হঠাৎ তাকবীর কিছু মনে হতেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, চিন্তা করো না, অফিসে আমি আগে থেকেই খালি করে রেখেছিলাম, আর বাকিটা আব্বা সামলিয়ে নিবে। ভেতরে চলো, তোমার ম্যাম একা আছে। এরিক আজ তার ট্রিম নিয়ে বীর টেক্সটাইলে রেট দিতে গিয়েছিল। সেই খবর পেয়ে রিয়ান দ্রুত তাকবীরকে ডেকে এনেছিল। তবে তাকবীর দক্ষ খেলোয়াড়, সে এমন কেউ নয় যে সহজে তার চিহ্ন ফেলে আসে। কিন্তু এক জায়গায় তাকবীর
এখনো দ্বিধায়। সব কিছু ফেলে বীর টেক্সটাইলকে কেন তাদের প্রথম টার্গেট বানাতে হলো। যতই ভাবুক বেশিক্ষণ সময় নিল না তাকবীর। পায়ের গতি বাড়িয়ে সরাসরি ভেতরে প্রবেশ করলো, কিন্তু ভেতরে ঢুকে চোখ গিয়ে পড়লো এলিজাবেথের কাঁধে ঝুলে থাকা রিচার্ডের কোটের উপর। মুহূর্তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। এলিজাবেথও তাকবীরের জন্য অপেক্ষা করছিল, এখনো পর্যন্ত বসেনি চেয়ারে। তাকবীর ধীরে এগিয়ে গেল এলিজাবেথের কাছে, নিচু স্বরে বলল, ওটা খুলে ফেলো এলুকেশি। এলিজাবেথ দ্বিধা ও সংকোচের মাঝে একবার চোখ বোলালো সামনে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে, তাদের মাঝে লারার চোখে একরাশ তিক্ততা। এলিজাবেথ বুঝতে পারছে এই মুহূর্তে কোটটি গা থেকে সরানো মানে নিজের ক্ষতস্থান সকলের সামনে উন্মোচন করা। এমন লজ্জাজনক মুহূর্তে সে পড়তে চায় না। তাকবীরের দিকে চেয়ে এলিজাবেথ জোরপূর্বক মৃদু হাসি দিল এবং বলল, থাকুক না। তাকবীর ভিতরে আঘাত পেল, আর কিছু বলল না। টেবিলের ভিতর থেকে চেয়ারের অর্ধেক অংশ বের করে এলিজাবেথকে সসম্মানে বসতে দিল। এলিজাবেথ চুপচাপ বসেও গেল। তাকবীর বসলো এলিজাবেথের পাশে। লারা আগেই আগ বাড়িয়ে গিয়ে রিচার্ডের পাশে স্থান দখল করে নিয়েছিল। রিচার্ড ফোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে স্মোক করছিল। স্টিফেন রিচার্ডের দিকে তাকিয়ে ছোটো করে বলল, মিস্টার কায়নাত প্লিজ। রিচার্ড স্টিফেনের কথাকে পাত্তা না দিয়ে আরেকটি সিগারেট ধরালো। স্টিফেন কিছুটা লজ্জিত হলেও দ্বিতীয়বার কিছু বলল না। বিজনেসম্যান রিচার্ড কায়নাতে যে আরও একটা পরিচয় আছে, আর সেই পরিচয় যে কতটা বর্বর আর ভয়ানক তা সকলের অবগত। দ্বিতীয়বার আরও কিছু বলল না স্টিফেন। যথারীতি মিটিং শুরু হলো। প্রথমে লারা প্রেজেন্টেশন শুরু করলো। মিলিয়ন টাকার ডিল ছিল এটি, এবং সকলের প্রস্তুতিও ছিল সেরা থেকে সেরা। লারার পর তাকবীর তার প্রজেক্টর দেখাতে শুরু করলো। সবার চোখে গাম্ভীর্যের ছোঁয়া, তবে রিচার্ড একদমই ভিন্ন। সেই কখন থেকে এক মনে ফোনে কিছু না কিছু টিপে যাচ্ছে। এদিকে লারা যে তাকে চোখে গিলে খাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। অন্যদিকে এলিজাবেথ শুকনো মুখে মাথা নিচু করে রেখেছে। এসব কিছুই তার মাথায় ঢুকছে না। নিজেকে পুরোপুরি অবসাদগ্রস্ত লাগছে। তাকবীরের চোখে মুখে প্রবল ইচ্ছা স্পষ্ট এই প্রজেক্টটা পাওয়ার। ইতিমধ্যেই তাকবীরের কোটি কোটি টাকা লস হয়ে গিয়েছে শুধুমাত্র একটা সিদ্ধান্তের কারণে। আজ এই ডিলটা না পেলে তাকবীরকে বড় ধরনের চাপের সম্মুখীন হতে হবে, যে চাপ তার ব্যবসার জন্য অত্যন্ত বিপজ্জনক। টুকি বন্ধু। আবারও সেই রং নাম্বার থেকে মেসেজ। ফোঁস নিঃশ্বাস ছেড়ে রিপ্লাই দিল রিচার্ড। সে যে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে তা যেন কুল হারিয়েছে। আঙুল চালিয়ে লিখল, ওয়াচ। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে রিপ্লাই আসলো, কি করো টুকি বেস্টু? বউকে চোখ দিয়ে গিলে খাচ্ছি, আর তোমার সাথে পরকিয়া করছি। বোম ফাটলো ওপাশে। থেমে থেমে টাইপ করে রিপ্লাই আসলো, মানে ওটাই যেটা বললাম। পরকিয়া মানে? বউ রেখে পরনারীর সাথে কথা বলা তো পরকিয়াই, তাই না? এখন পরকিয়া করছি। কিছুদিন পর আমরা আমাদের কাপলের আড়ালে হোটেলে গিয়ে দেখা করব। ব্যাস, সঙ্গে সঙ্গে অফলাইন হয়ে গেল ওপাশ। ফিরতে কোনো মেসেজ আসলো না। এবার পালাক্রমে প্রেজেন্টেশনের পালা রিচার্ডের। মনিটরে রিচার্ডের প্রজেক্টের প্রেজেন্টেশন দেওয়া হলো। মুহূর্তের মধ্যে মনিটর থেকে নীল আলোক রশ্মি গিয়ে পড়ল বিশাল স্ক্রিনে। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে স্ক্রিনে প্রেজেন্টেশনের বদলে বেজে উঠল গান। সবাই স্তম্ভিত চোখে বিস্মিত। Keep you on my man the sip me with I'm a gangster wife to an anybody killer. Daddy let me know that I'm your only girl, the only man that I need in this gangster world. স্টিফেন রিচার্ডের দিকে চেয়ে ভারী গলায় বলল, এসব কি মিস্টার কায়নাত? রিচার্ড হেলান থেকে সোজা হয়ে বসলো। ঠোঁট কামড়ে তুষ্ট হেসে বলল, শুভ কাজে বউদের স্মরণ করতে হয়। আমার না হয় প্রেজেন্টেশন আমার বউকে এই গানটা ডেডিকেট করে শুরু করলাম। একসাথে লারা এবং তাকবীরের চোয়াল শক্ত হয়ে উঠল।
এলিজাবেথ চোখ বুজে ঠোঁট কামড়ে মাথা নিচু করে রেখেছে। মিটিং শুরু হলো যথাক্রমে, পূর্ণ মনোযোগে। এই প্রথমবারের মতো হেরে গেল রিচার্ড, এবং তা শুধুমাত্র পূর্ণ মনোযোগের অভাবে। আজকের প্রেজেন্টেশনগুলো ছিল অসাধারণ, প্রতিটি প্রেজেন্টেশনে ছিল দুর্দান্ত। কাউকে রেখে কাউকে ছাড়া সিদ্ধান্ত নেওয়া ছিল মুশকিল। স্টিফেন মনে মনে তাকবীরের প্রেজেন্টেশনকে বেশি পছন্দ করলেও রিচার্ডের সামনে সেটা প্রকাশ করতে পারছিল না। শেষমেশ সে বাধ্য হয়ে টস করলো। টসে জিতে গেল লারা এবং তাকবীর। রিচার্ড সেই খেলায় থাকলেও তার পুরো মনোযোগ ছিল এলিজাবেথের উপর। এক দৃষ্টিতে তাকিয়েছিল এলিজাবেথের দিকে, চোখের পলকও ফেলতে ভুলে যায় গ্যাংস্টার বস। ফলস্বরূপ রিচার্ড এত বড় একটি ডিল মিস করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ হেরে যাওয়ার পরও রিচার্ডের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, যেন কিছুই হয়নি। সে শুধু চুপচাপ নিজের মতো মগ্ন ছিল, চেয়েছিল তার রেডের দিকে। মিটিং শেষে অ্যানাউন্সমেন্ট করা হলো, সিলেট গ্র্যান্ড সুলতান রিসোর্টে একটি বড় পার্টির মাধ্যমে ডিলটা লারা এবং তাকবীরের হাতে তুলে দেওয়া হবে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।